মুখ্যমন্ত্রী কখনো কোনো সত্য কথা দাবি করেছেন আমি তো জানি না। আমি তো আমার যে উপলব্ধি যতদিন থেকে আমি ওকে দেখছি ওর রাজনৈতিক উত্থানের পর থেকে, উনি যদি 10টা কথা বলেন তার মধ্যে 7টা কথা নিঃসন্দেহে অসত্য এবং মিথ্যা পরিপূর্ণ, আর 3টে কথা অর্ধসত্য। মানুষ তো প্রশ্ন করবে যে আপনি বলছেন কন্যাশ্রী, তাহলে পশ্চিমবঙ্গে স্কুলে ড্রপ আউট কেন বাড়ছে মেয়েদের? প্রশ্ন করবে তো আপনি কন্যাশ্রী, তাহলে নাবালিকা বিয়ে বাড়ছে কেন? নাবালিকা পাচার বাড়ছে কেন? আর এত প্রকল্পের দরকার কেন? মানুষ যদি নিজের শ্রম দিয়ে অর্থ উপার্জন করতে পারে, সেটা তো প্রকল্পের উপর নির্ভর করবে না। কখনো দেখেছেন পৃথিবীর কোথাও যে কোনো একজন দেশের মুখ্যমন্ত্রী বলুন বা প্রধানমন্ত্রী বলুন, বিদেশে ভাষণ করতে গেলে তার পকেটে করে নিজের আক্রান্ত চেহারা নিয়ে যান ছিচকা দুনে হয়ে? আচ্ছা, যারা গিয়েছিলেন ওখানে সাংবাদিক হিসেবে, আমার তো বলতে খারাপ লাগে, তারা একটু আত্মসমীক্ষা করবেন ভাই বন্ধুরা। আপনারা সাংবাদিক হিসেবে গিয়েছেন, কিন্তু আমরা দেখলাম যখন কেউ বিক্ষোভ করছে আপনারা উঠে গিয়ে বিক্ষোভকারীদের পেছনে সামনে গালাগালি করছেন বা হইচই করছেন। এটা কি সাংবাদিকের কাজ নাকি? একজন সাংবাদিক তিনি দৈনন্দিন রাত যা ফেসবুকে পোস্ট দিচ্ছিলেন, তা দেখে তো গোটা পৃথিবীর মানুষ বুঝে গেছেন যে ওই মহিলা ক্লাউন, সুস্থ মস্তিষ্কের মানুষ নন। তার ওই ক্লাউনের মতো আচরণ কি পশ্চিমবঙ্গবাসীকে খুব সমৃদ্ধ করেছে, না পশ্চিমবঙ্গবাসীর মুখটাকে নিচু করে দিয়েছে? আসলে উনি নিজে উচ্চিংড়ে এটা প্রমাণ করলেন। প্রচারের ফানুসটা ফেটে গেল, দেখা গেল এক মদ ব্যবসায়ী তাকে ডেকেছেন। তার কারণ পশ্চিমবঙ্গে প্রচুর মদ বিক্রি হচ্ছে, তার একটা ব্যবসায়িক স্বার্থ আছে। তিনি হয়তো আগামী দিনে দেখবেন পশ্চিমবঙ্গে তার কোম্পানির মদটা খুব চলছে। দেবাংশু ভট্টাচার্য বলছেন যে লন্ডনে থাকা নিজেদের অসভ্য লোকগুলোকে দিয়ে এসব করিয়ে কি সিপিএম কোথাও গিয়ে 0 থেকে 1 হবে? ওদের তো ধারণা নেই। ওর পিসি তো ইস্ট জর্জিয়ার থেকে একটা ফলস ডিগ্রি দিয়েছিল। ওখানে যারা এসএফআই করেন তারা হাইলি কোয়ালিফাইড, বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা ব্লু স্টার্স। সুতরাং ওই ওই জায়গাটা ওরা কেন বোকার মতো কথা বলতে যাচ্ছেন? ওদের তো একজনও খুঁজে পাওয়া যাবে না ওখানে। তো ছেলেগুলো যে বলেনি যে আপনি ইস্ট জর্জিয়া মানে কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পেয়েছিলেন বলুন, সেটাই তো ওর ভাগ্য ভালো। বাংলার মানুষের শান্ত জীবনে আগুন জ্বালিয়ে দিয়েছেন তিনি। আগুনে জ্বেলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, এবং ওদের মতো কিছু উচ্চিংড়ে আছে, তারা সে আগুনের তাপে তিরিং বিরিং করে লাফাচ্ছে, ভাবছে আগুনের তাপটা থেকে বেরিয়ে যাবে। দেখুন, সিবিআই আসল অপরাধীকে আড়াল করছে। আসল অপরাধী হচ্ছেন এ রাজ্যে বেআইনি নিয়োগ, কাজ করে যাচ্ছে। বেতন আসছে কোত্থেকে? কার নির্দেশে বেতন যাচ্ছে? জনগণের টাকা। এই মামলাও যখন চূড়ান্ত পর্যায়ে যাবে আরও গভীর তথ্য বেরোবে। আর ওই উচ্চিংড়েরা যারা ওদের দিদিকে মহান ভাবছেন, তারাই আগুনে জ্বলে পুড়ে মরবেন সবার আগে। মুখ্যমন্ত্রী কখনো কোনো সত্য কথা দাবি করেছেন আমি তো জানি না। আমি তো আমার যে উপলব্ধি যতদিন থেকে আমি ওকে দেখছি ওর রাজনৈতিক উত্থানের পর থেকে, উনি যদি 10টা কথা বলেন তার মধ্যে 7টা কথা নিঃসন্দেহে অসত্য এবং মিথ্যা পরিপূর্ণ, আর 3টে কথা অর্ধসত্য। সুতরাং ওর কথাকে যারা ভরসা করেন, সেই কথার ভিত্তিতে যারা আলোচনা করেন, তাদের প্রতি আমার করুণা ছাড়া আর কিছু করার নেই। স্যার, একদম পূর্ব নির্ধারিত কর্মসূচি মেনেই এদিন একদম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে কেল কলেজ, সেখানে ভাষণ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেল যে বাংলায় 97টি সামাজিক সুরক্ষা প্রকল্প রয়েছে। বাংলায় যদি কেউ জন্ম নেয়, তাহলে তাকে বাংলায় জন্ম নিলে তাহলে সে আমাদের প্রকল্প পায়, রীতিমতো তৃণমূল সরকারের প্রকল্পের কথা তিনি বলছেন, এবং কেউ যদি মারাও যান তাহলেও তার পাশে দাঁড়াই আমরা। এটা দিয়ে কি প্রমাণ হলো? এটা প্রমাণ হলো ব্রিটেনের যে কজন মানুষ ওখানে ছিলেন, হয়তো 50-60 জন লোক ছিলেন, কেন 130টা অ্যাকোমোডেশন, তার মধ্যে অর্ধেকটা প্রায় তৃণমূলের মমতার সাকরেদরা দখল করেছিলেন। সুতরাং তার বাইরে 50-60-70 লোকজন ছিলেন। সেখানকার যাদের চিন্তা ভাবনা করেন তাদের কাছে প্রমাণ হলো যে পশ্চিমবঙ্গের মানুষ আর্থিকভাবে আদৌ স্বয়ংসম্পূর্ণ নয়, যার ফলে তাদের সরকারি অনুদানের উপর নির্ভর করতে হয়। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী গর্ব করে বলেন যে একটা মানুষ মারা গেলে তার সৎকারের খরচ পর্যন্ত সরকার দেয়। এটা কি দিয়ে কি রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থার কোনো ইতিবাচক দিক প্রমাণ হয়? না, এটা প্রমাণ হয় যে রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা অত্যন্ত দুর্বল এবং কোনোরকমভাবে স্বাধীন অর্থনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে মানুষ যেতে পারছেন না, নিজের জীবিকা অর্জন করতে পারছেন না। সেই জন্য 57 রকম প্রকল্প দিয়ে মানুষকে টিকিয়ে রাখতে হচ্ছে। এর থেকে লজ্জার তো আর কিছু হতে পারে না। কিন্তু ওর তো এ বোধ নেই, ওকে তোতাপাখির মতো শেখানো হয়েছে, যাবেন আপনার প্রকল্পের কথা বলবেন। এখন মানুষ তো প্রশ্ন করবে এই প্রকল্পগুলো করার মধ্য দিয়ে আপনি সামাজিক উন্নতি কি করলেন? মানুষ তো প্রশ্ন করবে যে আপনি বলছেন কন্যাশ্রী, তাহলে পশ্চিমবঙ্গে স্কুলে ড্রপ আউট কেন বাড়ছে মেয়েদের? প্রশ্ন করবে তো আপনি কন্যাশ্রী, তাহলে নাবালিকা বিয়ে বাড়ছে কেন? নাবালিকা পাচার বাড়ছে কেন?
আর এত প্রকল্পের দরকার কেন? মানুষ যদি নিজের শ্রম দিয়ে অর্থ উপার্জন করতে পারে সেটা তো প্রকল্পের উপর নির্ভর করবে না। অতএব তিনি প্রকারান্তরে পশ্চিমবঙ্গের কলঙ্কজনক দিকটাই তুলে এনেছেন। কেল্ট কলেজে, একদম কেল্ট কলেজ থেকেই আপনারা এই যে অর্থনৈতিক অসাম্যের কথাটা বারংবার উঠে আসছে বাংলায়, আপনারা তো বারংবার বলছেন এবং বিভিন্ন জার্নাল সেগুলো অর্থনৈতিক অসাম্য যেটা সেই চিত্র তুলে ধরেছে বারংবার পশ্চিমবঙ্গে। আমি এখানে বলবো যে একদম শিল্পায়নের প্রসঙ্গে আপনারা বারংবার সরব হয়েছেন, সেখানে সেই শিল্পায়নের প্রসঙ্গে একদম কেল্ট কলেজ থেকেই মুখ্যমন্ত্রী বললেন, আমি কোটান করবো যে প্রচুর ইন্ডাস্ট্রি আসছে। কলকাতা তো বর্তমানে চাকরির জন্য সাম্প্রতিককালে একটি বড় গেটওয়ে হয়ে উঠেছে এবং কয়েক বছরই বেকারত্বের হার একদম 46% কমে গেছে। 1,75,00,000 মানুষ আর আন্ডার প্রিভিলেজ সেকশনে নেই। তিনি বলছেন এখানেই না, একদম মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেল যে আমাদের তরুণদের জন্য খেয়াল রাখতে হয়, আমাদের কৃষকদের জন্য খেয়াল রাখতে হয়। প্রচুর ইন্ডাস্ট্রি আসছে, প্রতি বছর 2 বছরে একবার আমরা বিজনেস সামিট করি, এখনো পর্যন্ত 23 লক্ষ মিলিয়ন বিনিয়োগের প্রস্তাব এসেছে। প্রত্যেকটা মিথ্যে কথা। এই যে কথাগুলো হলো প্রত্যেকটাই তথ্যহীন কথা, অসত্য কথা। এবং এই প্রশ্নগুলোই ওখানে যারা জড়ো হয়েছিলেন তারা করতেনই। আশঙ্কা মুখ্যমন্ত্রী ছিল, তাই তিনি সঙ্গে করে পকেটে নিয়ে গিয়ে তার মাথায় ব্যান্ডেজ বাঁধা, ফেটকি বাঁধার ছবি নিয়ে গিয়েছিলেন। কখনো দেখেছেন পৃথিবীর কোথাও যে কোনো একজন দেশের মুখ্যমন্ত্রী বলুন বা প্রধানমন্ত্রী বলুন বিদেশে ভাষণ করতে গেলে তার পকেটে করে নিজের আক্রান্ত চেহারা নিয়ে যান ছিচকাদুনে হয়ে? ওই ছিচকাদুনে থাকে না, হ্যাঁ করো সবসময়, আমাকে মেরেছে, আমাকে মেরেছে, আমায় মারলো কেন? সুকুমার রায় ছিচকাদুনে কবিতাটা ওখানে আমি থাকলে তো আবৃত্তি করতাম। উনি ছিচকাদুনে কাঁদুনি গাইতে পারেন। যদি আমার দেশে বেকারিত্বই নাই থাকবে তাহলে এই প্রকল্প থাকবে কেন? প্রকল্প আছে মানেই তো আমার দেশে সেই মানুষ তারা নিজেদের স্বাধীন সংস্থান করতে পারছে না, সেই জন্য সরকারকে অনুদান দিতে হচ্ছে। সাধারণ বুদ্ধিসম্পন্ন মানুষ তো স্বভাবতই প্রশ্ন করবেন যে এই দুটো কথার মধ্যে তো কোনো সাযুজ্য নেই, একটা কথা অপর কথাকে আঘাত করছে। এই যে বিপরীত ধর্মী কথা, সেগুলো মানুষ বোঝেন এবং বোঝেন বলে উনি সঙ্গে করে দলবল নিয়ে গেছিলেন যে মানুষ যদি প্রশ্ন করে তোমরা পাল্টা চিৎকার করে তাকে দমিয়ে দিও। আচ্ছা, যারা গিয়েছিলেন ওখানে সাংবাদিক হিসেবে, আমার তো বলতে খারাপ লাগে, তারা একটু আত্মসমীক্ষা করবেন ভাই বন্ধুরা। আপনারা সাংবাদিক হিসেবে গিয়েছেন, কিন্তু আমরা দেখলাম যখন কেউ বিক্ষোভ করছে আপনারা উঠে গিয়ে বিক্ষোভকারীদের পেছনে সামনে গালাগালি করছেন বা হইচই করছেন। এটা কি সাংবাদিকের কাজ নাকি? নাকি আপনারা সাংবাদিকের জামা গায়ে দিয়ে মমতার দেহরক্ষী হিসেবে গেছিলেন? সত্য কথাটা মানুষকে বলবেন। একদমই। তাহলে কোথাও কি সাংবাদিকতার যে মান, সেই মান খর্ব হচ্ছে স্যার বাংলায়? ওখানে দেখবেন আপনার যদি আগামী 2-3 মাসের মধ্যে আপনি যান, ওই সব সবাই যারা ছিলেন তারা আপনাকে, ও ইয়ে ফ্রম বেঙ্গল, তোমাদের জার্নালিস্টরা তো গুন্ডাস, তারা এখানে এসছে বিক্ষোভ দমন করতে। এবং একজন সাংবাদিক তিনি দৈনন্দিন রাত যা ফেসবুকে পোস্ট দিচ্ছিলেন তা দেখে তো গোটা পৃথিবীর মানুষ বুঝে গেছেন যে ওই মহিলা ক্লাউন, সুস্থ মস্তিষ্কের মানুষ নন। তার ওই ক্লাউনের মতো আচরণ কি পশ্চিমবঙ্গবাসীকে খুব সমৃদ্ধ করেছে, না পশ্চিমবঙ্গবাসীর মুখটাকে নিচু করে দিয়েছে? পশ্চিমবঙ্গের মান সম্মানকে ধুলায় লুটিয়ে দেওয়ার ক্ষেত্রে মমতার যা কৃতিত্ব, এত অবদান বোধহয় ভারতবর্ষ আর কারো কোথাও ছিল না। আমি যে প্রশ্নটা করবো, একদম অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর ভাষণের মাঝখানে একদম সিপিআইএম অর্থাৎ এসএফআই এর যে ইউকে উইং এর ছাত্রছাত্রীরা, তারা রীতিমতো কেল্ট কলেজের ছাত্রছাত্রী, তারা রীতিমতো তাদেরকে বলতে শোনা গেল যে অক্সফোর্ডে গিয়ে মিথ্যা ভাষণ দেবেন আর এসএফআই চুপ করে শুনবে, তা হয় না। আরজি করে নির্ভয়ার যন্ত্রণা আমাদের সকলের আছে, তাই প্রশ্ন হয়েছে। কি বলবেন? স্বাভাবিক। বরং আমি বলবো এসএফআই বা যারাই ওখানে বিক্ষোভ করেছেন তারা বরং পশ্চিমবঙ্গের জনচেতনার একটা দৃষ্টান্তমূলক উদাহরণ রেখেছেন। পৃথিবীর মানুষ দেখলো যে সবাই সবকিছু চুপ করে মেনে নেয় না। মুখ্যমন্ত্রীকে একতরফা মিথ্যা ভাষণ দিয়ে দেবেন এবং কেউ প্রতিবাদ করছেন না, সেটা যদি হতো তাহলে তো আমাদের আরো লজ্জার হতো। বরং যারা বিক্ষোভ করেছেন তারা পশ্চিমবঙ্গের সম্মানটাই বরং বাঁচিয়ে রেখেছেন। যে প্রতিবাদী কণ্ঠ আছে, প্রতিবাদী কণ্ঠ একেবারে স্তীমিত হয়ে যায়নি। আমি তো তাদের অভিবাদন জানাই। একদমই স্যার, একদম একযোগে মুখ্যমন্ত্রীকে মিথ্যেবাদী বলা হলো, অভয়ার খুনি বলা হলো এবং এটাও বলা হলো যে কোথাও গিয়ে যদি অভয়ার স্পিরিট থাকে সেও রীতিমতো তাকে শান্তি পেতে দেবে না। কিভাবে দেখছেন স্যার? তাই তো, ঠিক কাজ করেছে। আমি তো বলছি তারা পশ্চিমবঙ্গের বিবেকের কাজ করেছে। যে পশ্চিমবঙ্গে এখনো মানুষ যে স্বাধীনভাবে চিন্তা করতে পারেন, মানুষ যে বিবেকহীন হয়ে যাননি রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো, সেটা তো প্রমাণ হলো। এবং এটাই তো পৃথিবীর মানুষ চায়, যে শাসকের কাছে মাথা নত নয়, শাসকের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াও। এই ঐতিহ্য নিয়েই তো বিশ্ববিদ্যালয়গুলো টিকে আছে।
স্যার, লন্ডনের রাস্তায় মুখ্যমন্ত্রীর যে ব্যাকওয়াক, কোথাও গিয়ে বাংলাও কি উল্টো হাঁটছে? না না, ক্লাউন, একেবারে ক্লাউন। সার্কাসে দেখবেন মাঝে মাঝে ক্লাউন এসে নেচে গেলে লোককে হাসি চলে যায়, এবং ওর পশ্চিমবঙ্গের মানুষকে ছোট করবার জন্য ওর ক্লাউনের বিহেভিয়ারটা গোটা দেশের মানুষ, গোটা পৃথিবীর মানুষ দেখেছে। একেবারে ক্লাউন। স্যার, একটা প্রশ্ন তো করতেই হয়, যে রীতিমতো অক্সফোর্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের মধ্যে যে একটা একটা বিশৃঙ্খলা তৈরি হলো কিছুটা, সেটার নেপথ্যে বামেরা আছে বলে দাবি করছে একদম তৃণমূল কংগ্রেস, এবং সেই সঙ্গে যে কায়দায় বিক্ষোভকারীদের সামলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তারও প্রশংসা করেছেন একদম শাসক দলের নেতাকর্মীরা। তৃণমূলের একদম তথ্য প্রযুক্তি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য, তিনি বলছেন যে ব্রিটেনের সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এর যে শাখা আছে, সেটির তরফে আগেই মুখ্যমন্ত্রীর ভাষণ রীতিমতো বানচাল করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা করতে না পেরে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর ভাষণের সময় হাজির হয়ে সিপিএম এর কিছু উচ্চিংড়ে, আমি কোট আনকোট বলছি, তিনি বলছেন সিপিএম এর কিছু উচ্চিংড়ে একদম অসভ্যতামি করলেন। কি বলবেন? মুখ্যমন্ত্রী ঠান্ডা মাথায় সামলেছেন, তারা বলছেন। আসলে উনি নিজে উচ্চিংড়ে এটা প্রমাণ করলেন। প্রথম কথা, ওদের যাত্রা শুরু হয়েছিল মিথ্যার মধ্য দিয়ে। ওরা কি প্রচার করেছিলেন? ওরা এমন প্রচার করেছিলেন যে মুখ্যমন্ত্রী মতে আর বিদগ্ধ মানুষ, যাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ডেকে পাঠিয়েছে তারা ভাষণ শোনার জন্য, এইটা প্রচার ছিল ওদের। প্রচারের ফানুসটা ফেটে গেল, দেখা গেল এক মদ ব্যবসায়ী তাকে ডেকেছেন। তার কারণ পশ্চিমবঙ্গে প্রচুর মদ বিক্রি হচ্ছে, তার একটা ব্যবসায়িক স্বার্থ আছে। তিনি হয়তো আগামী দিনে দেখবেন পশ্চিমবঙ্গে তার কোম্পানির মদটা খুব চলছে, এবং সেটা একটা বিশ্ববিদ্যালয় তাকে ডাকেনি। এবং সেখানে তিনি গিয়ে যে ভাষণ দিলেন, সেই ভাষণের মধ্যে উইমেন এম্পাওয়ারমেন্টের কোনো কথা নেই। সেখানে বরং কথা আছে যে ভারতবর্ষের নারীদের তিনি ক্রমশ ক্রমশ অনুদান নির্ভর করে রেখেছেন, তাদের স্বাধীন স্বকীয় শ্রমশক্তির উপর দাঁড়িয়ে তাদের বিবেচনার কোনো সুযোগ রাখেননি। এখন এইটা যদি প্রতিবাদ না হয়, তাহলে কোনটা প্রতিবাদ হবে? ওই যে উচ্চিংড়ে যিনি চিরিং বিরিং করছেন বলছেন, তিনি তো নিজের উচ্চিংড়ে চেহারাটাই প্রমাণ করলেন মিথ্যা কথাকে মিথ্যার প্রলেপ দিয়ে। এসএফআই একটা আন্তর্জাতিক সংগঠন, এবং এসএফআইয়ের কর্মীদের কাজ হচ্ছে সঠিক যুক্তিসঙ্গত এবং বিজ্ঞানভিত্তিক প্রশ্ন তুলে শাসকের কাছ থেকে জানা এবং শাসককে সঠিক পথে ফিরিয়ে আনা। ওই উচ্চিংড়িদের মতো আমার দিদি লম্পজম্প করছেন ল্যাজ তুলে, এটা নিয়ে যারা লম্পজম্প করেন তারা প্রকৃতপক্ষে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের সম্মানটাকে ধুলায় লুটিয়ে দিচ্ছেন। তো দেবাংশু ভট্টাচার্য বলছেন যে লন্ডনে থাকা নিজেদের অসভ্য লোকগুলোকে দিয়ে এসব করিয়ে কি সিপিএম কোথাও গিয়ে 0 থেকে 1 হবে? ওদের তো ধারণা নেই। ওর পিসি তো ইস্ট জর্জিয়ার থেকে একটা ফলস ডিগ্রি দিয়েছিল। ওখানে যারা এসএফআই করেন তারা হাইলি কোয়ালিফাইড, বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা ব্লু স্টার্স। সুতরাং ওই ওই জায়গাটা ওরা কেন বোকার মতো কথা বলতে যাচ্ছেন? ওদের তো একজনও খুঁজে পাওয়া যাবে না ওখানে। তো ছেলেগুলো যে বলেনি যে আপনি ইস্ট জর্জিয়া মানে কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পেয়েছিলেন বলুন, সেটাই তো ওর ভাগ্য ভালো। একদম। এবং আরেকটা কথা বলি, যে মানুষ বিপদে পড়লে না দেবতার স্মরণ করে, আর তৃণমূল কংগ্রেস বিপদ পড়লেই বামেদের স্মরণ করে। বামেরা ওদের কাছে দেবতুল্য, সেই জন্যে। তো তৃণমূল নেতা সুদীপ রাহা একদম সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিখেছেন যে বাংলায় পারেনি, দেশে পারেনি, লন্ডনে পারেনি, ওরা অক্সফোর্ডে গিয়ে দিদিকে থামাতে চাইছে। ওরে মমতা বন্দ্যোপাধ্যায় একটা লড়াইয়ের নাম, এই লড়াই রীতিমতো থামানো যায়নি, যাবে না। একদম মমতা বন্দ্যোপাধ্যায়কে জ্বলে ওঠার কথা বলছেন, বাংলার আগুন বলছেন রীতিমতো। ঠিকই তো, বাংলার মানুষের শান্ত জীবনে আগুন জ্বালিয়ে দিয়েছেন তিনি। আগুনে জ্বেলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, এবং ওদের মতো কিছু উচ্চিংড়ে আছে, তারা সে আগুনের তাপে তিরিং বিরিং করে লাফাচ্ছে, ভাবছে আগুনের তাপটা থেকে বেরিয়ে যাবে। ওরা যে কথা বলেন সে কথা নিজেরাই নিজেদের বিপদে পড়েন। তো প্রশ্ন করতে শেখ, প্রশ্ন করতে শেখ এবং যুক্তিভিত্তিক কথা বলতে শেখ, যেটা মানুষের চিন্তার আদি। মানুষ কখনো যদি প্রশ্ন করতে না শিখতো, তাহলে মানুষ আজকে এগিয়ে যেতে পারতো না। তার শেষ 3টে প্রশ্ন আপনার কাছে। একদম বৃহস্পতিবার শিক্ষক দুর্নীতি মামলায় একদম বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন নামের শুনানি ছিল। এদিন একদম আদালতে রীতিমতো বড় তথ্য দিয়েছে সিবিআই, এবং শুনানির নির্দেশ রাজনৈতিক প্রভাবশালীদের জিজ্ঞাসাবাদ করতে চলেছে সিবিআই, এরকমটাই শুনানির নির্দেশ। এখনো পর্যন্ত কাদের ডাকা হতে পারে তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন তদন্তকারীরা। 2022-23 সাল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা একদম পরপর গ্রেফতারি হয়েছে ইডি সিবিআই এর জালে একের পর এক শাসক নেতা, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিধায়ক মানিক ভট্টাচার্য, বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। আর সেই পর্ব কি কোথাও গিয়ে আবার ফিরতে চলেছে স্যার? বৃহস্পতিবার আদালতে একদম জোরালো তো সেরকম। দেখুন, সিবিআই আসল অপরাধীকে আড়াল করছে। আসল অপরাধী হচ্ছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী। পার্থটার তো এরা কেউ নয়। পার্থ কি নিজের চিন্তায় কাজ করেছে নাকি? এই কাজ পার্থ করেছে
মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা তো এই সমস্ত তথ্য আদালতে দিয়েছি যখন সওয়াল করেছি। সিবিআই এখনো মমতাকে বাঁচাবার চেষ্টা করছে, এখনো দিল্লির মামা রাজ্যের পিসিকে বাঁচাবার চেষ্টা করছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য বেরিয়ে আসবে, কিন্তু সিবিআই তদন্ত করেনি এমন সমস্ত মামলা। আজকে একটা মামলা করলাম যেখানে রাজ্য পুলিশকেই কোর্ট দায়িত্ব দিয়েছেন এবং সেই পুলিশ তদন্ত করতে বাধ্য হচ্ছে কোর্টের নির্দেশে, তা থেকে যে তথ্য বেরোবে আরো মারাত্মক, আরো মারাত্মক। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আদালত করেছেন, বেআইনি নিয়োগ, কাজ করে যাচ্ছে, বেতন আসছে কোত্থেকে, কার নির্দেশে বেতন যাচ্ছে, জনগণের টাকা। এই মামলাও যখন চূড়ান্ত পর্যায়ে যাবে আরও গভীর তথ্য বেরোবে, আর ওই উচ্চিংড়েরা যারা ওদের দিদিকে মহান ভাবছেন তারাই আগুনে জ্বলে পুড়ে মরবেন সবার আগে। স্যার, আমার শেষ প্রশ্ন আপনার কাছে একদমই আরজিকর মামলার, একদম আরজিকর মেডিকেল কলেজ ছাড়াও আশেপাশের কয়েকটি স্ট্র্যাটেজিক পয়েন্টের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে এবং সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। সিবিআই আরো জানিয়েছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে মূল ঘটনা ধামাচাপা দেওয়ার নতুন কোনো তথ্য প্রমাণ পাওয়া গেলে তা জানানো হবে আদালতে। আগামী 28শে এপ্রিল সিবিআইকে পরবর্তী স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে বলে সিবিআইকে নির্দেশ আদালতে, কি বলবেন? ঠিকই তো, আদালত নির্দেশ দিচ্ছে বলেই সব তদন্তটা হচ্ছে, তা না হলে মামাকে ধরে এইসব তদন্ত কবে যে চাপা পড়ে যেত তার কোনো ঠিক ঠিকানা ছিল না। তো এই মামলায় কি আরো বড় মাথার নাম আসবে এই আরজিকর? যুক্তিসঙ্গতভাবে আসা উচিত।